হাই সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি অর্থের মূল্য নিয়ে। আজকে আলোচনা করব অর্থের পরিমাপ তত্ত্বের ফিশারি ও ভাষ্য নিয়ে। যদি গত ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আজকে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো দেরি না করি আমরা লেসনের দিকে যাই। আর সুসংবাদ আছে, হয়তোবা আগামী ফেব্রুয়ারিতেই কলেজ খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো তোমরা প্রস্তুতি নাও ক্লাস করার জন্য, তোমাদের সাথে দেখা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনের দিকে তাকাও প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব মুদ্রার পরিমাপ তত্ত্বের ফিশারি ও ভাষ্য, নবম অধ্যায়। সবাইকে শুভেচ্ছা। নিচে ছবির দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? টাকা আর টাকা। আমরা আজকে আলোচনা করব টাকা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। এই পর্যন্ত যতগুলো অর্থ নিয়ে যতগুলো তত্ত্ব প্রকাশিত হয়েছে তার মধ্যে অর্থের পরিমাপ তত্ত্বের ফিশারি ও ভাষ্যটি সবচাইতে তোমার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বিষয়টা খুবই সহজ হবে। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো তা আমরা প্রথমে জানি। আমরা এখান থেকে শিখতে পারবো মুদ্রা কী এবং এর কাজ কী। হ্যাঁ, তারপরে অর্থের চাহিদা ও যোগান কী তা আমরা বলতে পারবো। তারপরে হচ্ছে অর্থের প্রচলন গতি কী তা বলতে পারবো। বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রা কী তা বলতে পারবো। 5, মুদ্রা মূল্য কিভাবে বাড়ে বা কমে তা বলতে পারবো। তোমরা নিশ্চয় খেয়াল করেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রার পরিমাপ তত্ত্বের ফিশারি ও ভাষ্য সংজ্ঞাটা আগে আমরা জেনে নেই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে আমেরিকান অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত হয়। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে কমে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, সংজ্ঞাটা আবার একটু ভালোভাবে খেয়াল করো। তিনি বলছেন যে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্কটা হবে সমানুপাতিক, অর্থাৎ তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত হয়। সে অবস্থায় অর্থের মূল্যের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের নিজস্ব মূল্যটা অর্ধেকে কমে আসবে। ঠিক আছে, এই কথাটাই তিনি বলছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে অনুমতি কয়েকটা শর্ত আছে। শর্তগুলো হচ্ছে যে সমাজে দ্রব্য সামগ্রীর চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকে। দ্বিতীয় হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। তৃতীয় হচ্ছে অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। চতুর্থ হচ্ছে অর্থের প্রচলন গতি স্বল্প সময় স্থির থাকে। আর মোট লেনদেনের পরিমাণ স্থির থাকে। দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত। এই কয়েকটা শর্ত তোমার আরোপ করা হয়েছে। তো শর্তগুলোর মধ্যে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে শর্তটাগুলো আছে ওটা হচ্ছে অনুমতি শর্ত, আর এটা হলো মূল শর্ত। মূল শর্তটা হচ্ছে অর্থের চাহিদা ও যোগান কি হইতে হবে? সমান হইতে হবে। যেমন আমরা এর আগে চাহিদা যখন পড়েছি তখন আমরা খেয়াল করেছি অর্থের চাহিদা এবং যোগান যদি সমান হয় তাহলে ভারসাম্যর্জিত হবে। অর্থাৎ তিনি এখানে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে পিটি ইকাল টু হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম ডট প্লাস বি ডট। হ্যাঁ, পিটি ইকাল টু হচ্ছে কি? পিটি ইকাল টু হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম ডট বি ডট। কোনটা কি নির্দেশ করে সেটা আবার আমরা দেখাবো এরপরে। অর্থাৎ
এখানে অর্থের চাহিদা কি আমরা সেটা আগে ভালোভাবে জানি। অর্থের চাহিদা কি? অর্থের চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থের চাহিদা হবে তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ ও দামের উপর নির্ভর করে। সুতরাং লেনদেনকৃত দ্রব্যের পরিমাণকে টি, হ্যাঁ, এবং এর দামকে যদি আমরা পি দিয়ে গুণ করলে একটি নির্দিষ্ট সময়ে চাহিদা পাওয়া যাবে হলো পিটি। পিটি দেখো, আমি কিন্তু অর্থের চাহিদার কথা বলতেছি, খেয়াল করো। হ্যাঁ, তাহলে অর্থের যোগান। অর্থের যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায়। মোট অর্থের পরিমাণকে এম দ্বারা এবং প্রচলন গতি যদি ভি দ্বারা গুণ করা হয় তবে মোট অর্থের পরিমাণ দ্বারা হচ্ছে তোমার কি এমবি। এমবি মোট অর্থের যোগান হচ্ছে তোমার এমবি। তাহলে চাহিদা হলো পিটি, যোগান হচ্ছে এমবি। ঠিক আছে। ফিশার প্রাথমিক যে বিনিময় সমীকরণটা দেন, তিনি প্রাথমিক সমীকরণটা দেন হচ্ছে এইভাবে যে চাহিদা এবং যোগান সমান। সেটা হলো পিটি ইকাল টু হচ্ছে এমবি। হ্যাঁ, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পিটি ইকাল টু হচ্ছে এমবি। পিটি হচ্ছে অর্থের চাহিদা আর এমবি হচ্ছে অর্থের যোগান। কিন্তু পরবর্তীতে এটা সমালোচনার একটা ঝড় বয়ে যায় যে শুধুমাত্র যে বিহিত মুদ্রা যেটা এটাই তোমার কি মানে অর্থ হিসাবে কাজ করে না। এখানে তোমার এম হচ্ছে বিহিত মুদ্রা আর বি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, এই দুইটার গুণফল। কিন্তু পরবর্তীতে উনি অনেকে এটা মতামত দেন যে ব্যাংকে যে টাকা আছে যেমন চেক, ড্রাফট, হ্যাঁ, এগুলা হচ্ছে কি মানি হিসাবে কিন্তু কাজ করে। অনেক সময় দেখা গেল যে তুমি আমার কাছে 5,000 টাকা পাও, আমি তোমাকে একটা চেক দিলাম, সেই চেকটা আবার তুমি কি করলা আরেকজনকে দিলা, তোমার কাছে সে 5,000 টাকা পায়। তাহলে এটা কিন্তু তোমার বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করলো। এটাকে বলা হয় ব্যাংক মানি। পরবর্তীতে উনি এটা সংশোধন করে একটি সমীকরণ দেন। সমীকরণটা হচ্ছে পিটি ইকাল টু হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম ডট বি ডট। ঠিক আছে, যেটা পরবর্তী ফিশারের বিনিময় সমীকরণ হিসাবে প্রচলন ঘটেছে আর কি। এখানে তোমার যেটা নির্দেশ করা হয়েছে পিটি ইকাল টু এম বি, অর্থাৎ এম হচ্ছে এখানে কি বিহিত মুদ্রা। খেয়াল করো, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। বি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, অর্থাৎ কতবার এটা হাত বদলাইলো বিহিত মুদ্রাটা। হ্যাঁ, আর এম ডট হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। হ্যাঁ, আবার ভি ডট হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি, এটা কতবার হাত বদলাইলো। তারপরে হচ্ছে কি টি হচ্ছে ক্রয় বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা পি হচ্ছে মূল্যস্তর। এটা যদি হয় তাহলে আমরা যে সমীকরণটা আমরা দিয়েছি এখানে লিখেছি, সেই সমীকরণটা অর্থের পরিমাপ তত্ত্বের ফিশারীয় ভাষ্য। এখানে যদি আমরা এটাকে দেখাই, একটু খেয়াল করো, উদাহরণ হিসেবে যদি আমরা দেখাই, মনে করি আমরা একটা গাণিতিকভাবে যদি দেখাই, এম ইকাল টু 2000, বিহিত মুদ্রা আমরা ধরে নিলাম 2000 টি, আর বি হচ্ছে তোমার এখানে এই বিহিত মুদ্রার প্রচলন গতি, এটা 5 বার আমরা ধরে নিলাম হাত বদলায়। আর এম হচ্ছে 1000 আমরা ধরে নিলাম কিন্তু, আর বি হচ্ছে 2, অর্থাৎ এটা হলো কি তোমার এই ব্যাংক মানির প্রচলন গতি। টি হচ্ছে ক্রয় বিক্রয়ের পরিমাণ। তাহলে পি ইকাল টু হোয়াট, এখানে মূল্যস্তরটা কত আসে সেটা আমরা এখন বের করব। তাহলে সূত্রটা আমরা যদি বসাই, খেয়াল করো, পিটি ইকাল টু হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম ডট বি ডট। সেখানে যদি আমরা পি এর মান বের করতে যাই তাহলে এই টিটা কিন্তু তোমার এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে চলে আসলো। ঠিক আছে, তারপরে এখন দেখো আমরা মান বসাই। এম এর মান হচ্ছে 2000 গুণন হচ্ছে ভি এর মান হচ্ছে 5 আর প্লাস হচ্ছে এম ডটের মান হচ্ছে 1000 গুণন হচ্ছে বি ডটের মান হচ্ছে 2 আর টি হচ্ছে 100। আমরা মান বসাইলাম। তাহলে এখানে দেখো 5 দিয়ে 20,000-এ 2000-এ যদি আমরা গুণ দিই তাহলে কত আসে, 10,000 যোগ আর হলো 2000 নিচে 100, তাহলে 12,000 ভাগ হচ্ছে 100, এটাকে কাটাকাটি করলে 2 শূন্য কেটে দিলে হয় 120। অর্থাৎ পি এর মূল্যটা বের হলো। অর্থাৎ পি মানে হলো কি তোমার
পি মানে মূল্যটা কত করে হলো তাহলে 120। এখন যদি ফিশার যেটা বলছেন অর্থের পরিবর্তে যদি অর্থের পরিমাণটা যদি দ্বিগুণ করা হয় তবে অর্থের নিজস্ব মূল্য অর্ধেকে কমে আসবে। খেয়াল করো, অর্থের পরিমাণটা কিন্তু আমরা দ্বিগুণ করব, তাহলে সেক্ষেত্রে কি হয়, অর্থাৎ মনে করি তখন এই প্রত্যেকটা অর্থের পরিমাণ 2000 ছিল, সেটাকে ডাবল করে দিলাম গুণন 2, তাহলে কত হয়ে গেল সমান 4000। আর ভি ঠিকই রয়ে গেছে, বি ঠিকই রয়ে গেছে। আর এম ডট, তাহলে এটাকে আমরা বাড়াইলাম 1000 গুণন 2 সমান হলো 2000, তাহলে এইটাকে আমরা দ্বিগুণ করেছি আর এম ডটকে আমরা দ্বিগুণ করেছি, আরগুলা সব ঠিক আছে। তখন আমাদের মূল্যস্তরটা কি আসে আমরা খেয়াল করি, তখন মূল্যস্তরটা আসে, দেখো এখানে আমরা ওখানে মানগুলো বসিয়ে দেই, পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে দেই। 4000 গুণন 5 যোগ 2000 গুণন 2 নিচে 100, হ্যাঁ, পি ইকাল টু তাহলে 20000 যোগ হলো 4000 সমান 24000 বাই 100, তাহলে এটাকে কাটাকাটি করলে আমাদের বের হয় 240। অর্থাৎ যেই দ্রব্য কিনতে আগে লাগতো তোমার কত 120 টাকা, সেই দ্রব্য কিনতে এইবার লাগতেছে 240 টাকা, তাহলে অর্থের নিজস্ব মূল্যটা অর্ধেকে কমে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, এটার একটা চিত্র আছে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যদি বেশি বড় হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরাও বিরক্ত হয়, আবার দেখা যায় যে তোমার এটার ব্যাখ্যাটাও লোড দিতেও সমস্যা হয়। এজন্য এর বাকি ক্লাসটুকু আমরা পরবর্তী একদিন নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।